তারানাথ সমগ্র। গল্পের নাম বরফের পথে নরখাদক। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। শীতের সকাল ছিল। কলকাতার আকাশ তখনও পুরো আলোয় ভরে ওঠেনি। গঙ্গার দিক থেকে হালকা কুয়াশা শহরের রাস্তায় নেমে এসেছিল। ঠিক সেই সময় তারানাথ তান্ত্রিক তার ছোট ব্যাগটি কাঁধে তুলে নিলেন। ব্যাগে খুব বেশি কিছু নেই, একটি মোটা চাদর, কিছু শুকনো খাবার, তামার একটি ছোট পাত্র আর কয়েকটি পুরনো তন্ত্রগ্রন্থ। এই যাত্রা সাধারণ কোনো যাত্রা নয়। তারানাথ যাচ্ছেন বদ্রীনাথের দিকে। বহুদিন ধরে তার মনে অশান্তি। বারবার ধ্যানে তিনি দেখছিলেন বরফে ঢাকা পাহাড়, রক্তে ভেজা পথ আর ভয়ে চিৎকার করা মানুষের মুখ। তিনি বুঝেছিলেন পাহাড়ের দিকে কোথাও বড় বিপদ অপেক্ষা করছে। কলকাতা থেকে প্রথমে ট্রেনে, তারপর পাহাড়ি পথে বাসে। শেষ যে বাসটি উঠল সেটি ছিল পুরনো কিন্তু মজবুত। বাসে মোট 22 জন যাত্রী। কেউ তীর্থে যাচ্ছেন, কেউ পাহাড় দেখতে। দু একজন বাচ্চাও ছিল, মায়ের কোলে ঘুমোচ্ছিল। বাসের ভেতরে তখনও হাসি আর গল্প চলছিল। বাস ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠতে লাগলো। রাস্তার দুই পাশে উঁচু পাহাড়, নিচে গভীর খাদ। আকাশ ধীরে ধীরে কালচে হয়ে আসছিল। হাওয়া ঠান্ডা, কেমন যেন কেটে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। তারানাথ জানালার বাইরে তাকিয়েছিলেন। বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে তার বুকের ভেতর ভারী হয়ে উঠল। এই পথ তার চেনা নয়, কিন্তু ভয় তা চেনা। তিনি চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র পড়তে লাগলেন। বাস এগোচ্ছিল, আর অজানা বিপদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। পাহাড়ের রাস্তায় সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। হঠাৎ করেই বাতাসের শব্দ বদলে গেল। আগে যে হাওয়া শুধু ঠান্ডা ছিল, এখন তা হু হু করে বইতে শুরু করল। বাসের কাছে ছোট ছোট বরফের দানা ঠুকরে পড়তে লাগল। ড্রাইভার চিন্তিত মুখে গতি কমিয়ে দিল। সামনের রাস্তা আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। পাহাড়ের মাথা থেকে সাদা ধোঁয়ার মতো বরফ নেমে আসছে। যাত্রীরা একে অন্যের দিকে তাকাতে লাগলো। কেউ কেউ চুপ করে গেল, কেউ আবার ভয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করল। হঠাৎ এক ঝাঁক বরফ বাসের সামনে এসে পড়ল। রাস্তা প্রায় ঠেকে গেল। ড্রাইভার জোরে ব্রেক চাপল। বাসটা কেঁপে উঠে থেমে গেল। চারদিকে শুধু সাদা আর সাদা। উপরে আকাশ, নিচে জমাট বরফ। রাস্তা কোথায় শেষ আর খাদ কোথায় শুরু, কিছুই বোঝা যাচ্ছিল না। বাস আর এগোতে পারল না। ইঞ্জিন চালু ছিল, কিন্তু সামনে যাওয়ার সাহস কারো নেই। মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই। পাহাড়ের এই জায়গাটা একেবারে বিচ্ছিন্ন। দূরে কোথাও আলো নেই, মানুষের চিহ্ন নেই। যাত্রীরা নামতে সাহস করল না। ঠান্ডায় হাত পা জমে আসছে। বাসের ভেতর ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একজন মহিলা তার বাচ্চাটিকে বুকে চেপে ধরলেন। কেউ প্রার্থনা করতে লাগল, কেউ চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল। তারানাথ তান্ত্রিক তখনও শান্ত। তিনি জানতেন এই ঝড় শুধু প্রকৃতির নয়, এটা কোনো অশুভ শক্তির পথ তৈরি করছে।
তিনি ধীরে করে চোখ বন্ধ করলেন। বুকের ভেতর সেই পুরনো অশান্তি আবার জেগে উঠল। রাত নামছিল। বরফ ধরে শব্দের মাঝে পাহাড় যেন নিঃশব্দে কিছু লুকিয়ে রাখছিল। আর সেই অন্ধকারের ভেতর থেকে অজানা কিছু তাদের দিকে তাকিয়েছিল। রাত পুরো নেমে এলো। বরফঝড় তখন একটু কমেছে, কিন্তু ঠান্ডা বেড়েছে আরো। বাসের ভেতর সবাই গা ঘেঁষে বসে আছে। কারো মুখে কথা নেই, শুধু শ্বাসের শব্দ আর ইঞ্জিনের হালকা গর্জন। হঠাৎ বাসের বাইরে একটা শব্দ হলো, খড়খড়, যেন কেউ বরফের উপর পা টেনে হাঁটছে। একজন যাত্রী জানলার দিকে তাকালো। তার মুখ সাদা হয়ে গেল। কিছু একটা নড়ছে। বাসের হেডলাইটের আলোয় দেখা গেল বরফের মধ্যে লম্বা ছায়া, খুব লম্বা, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। সে ঝুঁকে ঝুঁকে হাঁটছে। তার হাঁটার ভঙ্গি ঠিক নয়, হাত মাটিতে ছুঁয়ে যাচ্ছে। আরেকটা ছায়া, তারপর আরেকটা। বাসের ভেতর কান্নার শব্দ উঠল। কেউ চিৎকার করল না। চিৎকার করার শক্তি যেন কারো নেই। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তিনি জানলার দিকে তাকালেন। চোখে তার কোনো ভয় নেই, শুধু দুঃখ আর সতর্কতা। তিনি বুঝে গেলেন, এই পাহাড়ে মানুষ ছাড়া অন্য কিছু থাকে। হঠাৎ বাসের পেছনে একটা জোরে ধাক্কা লাগলো। বাস তুলে উঠল। একজন বৃদ্ধ যাত্রী পড়ে গেলেন। সবাই ভয় কেঁপে উঠল। বাইরে আবার সেই হাঁটার শব্দ, এবার আরো কাছে, ধপ ধপ, তারপর একটানা শোঁ শোঁ আওয়াজ, যেন কেউ গন্ধ নিচ্ছে। বাসের দরজার কাছে ছায়া এসে দাঁড়ালো। কাচের বাইরে থেকে দেখা গেল চোখ, বড় বড় চোখ, অন্ধকারে চলছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু দাঁত দেখা যাচ্ছে, খুব ধারালো। হঠাৎ দরজার লক নড়ে উঠল, ক্লিক ক্লিক। কেউ বাইরে থেকে দরজা ধরেছে। একজন যুবক ভয়ে দরজার দিকে দৌড়ে গেল। সে দরজায় হাত রাখতেই বিকট শব্দ, কাঁচ ভেঙে গেল। একটা হাত ভেতরে ঢুকে পড়ল, লম্বা, কালো, শক্ত। সেই হাত যুবকের জামা ধরল। সে চিৎকার করার আগেই তাকে টেনে বাইরে নিয়ে গেল। সবকিছু কয়েক সেকেন্ডে শেষ। বরফের ওপর রক্ত ছিটকে পড়ল। বাসের ভেতর নিঃশব্দ কান্না। কেউ নড়তে পারছে না, কেউ তাকাতেও পারছে না। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করলেন। তিনি জানতেন, এরা শুধু মারছে না, এরা মানুষ খায়। আর এই রাতটা খুব লম্বা হতে চলেছে। বাসের ভেতর তখন আর কেউ কথা বলছিল না। সবাই বুঝে গেছে, যা বাইরে আছে তা মানুষ নয়। বরফের উপর থেকে জীবনও শব্দ আসছিল, হাড় ভাঙার শব্দ। কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু সবাই শুনছে। একটু পরে সেই শব্দ থেমে গেল। তারপর আবার পায়ের আওয়াজ। এবার এক নয়, অনেকগুলো। বাসের চারদিকে ছায়া ঘুরতে লাগলো, কেউ সামনে, কেউ পেছনে। হেডলাইটের আলোয় দেখা গেল ওদের গা লোমে ঢাকা, মুখ চ্যাপ্টা, দাঁত বড় আর লাল, হাতে রক্ত লেগে আছে। ওরা হাসছিল। এই হাসি
মানুষের হাসি নয়, এই হাসি খাবার পেয়ে যাওয়ার হাসি। হঠাৎ বাসের ছাদে কিছু একটা লাফিয়ে উঠল, ধপাস করে শব্দ। বাস কেঁপে উঠল, একটা নখ কাচে আঁচড় কাটল। কিচ কিচ। একজন মহিলা চিৎকার করে উঠলেন, তার বাচ্চাটা কাঁদতে শুরু করল। তারানাথ তান্ত্রিক তখন সামনে এসে দাঁড়ালেন। তিনি জোরে কিছু বললেন না, তিনি শুধু নিজের ব্যাগ খুললেন। তিনি মেঝেতে হাত বুলিয়ে একটা ছোট আগুন জ্বালালেন। আগুন ছোট কিন্তু উজ্জ্বল। আগুনের আলো পড়তেই বাইরে থাকা দানবগুলো থেমে গেল। ওরা পিছিয়ে গেল এক ধাপ। ওরা আগুন ভয় পায়, কিন্তু খুব বেশি নয়। একটা দানব আবার এগিয়ে এলো, তার মুখে রক্ত। সে জানলার কাছে মাথা ঢুকল, ঠাক ঠাক। তারপর কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে চাইল। তারানাথ তান্ত্রিক তখন আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র জোরে নয়, কিন্তু পরিষ্কার। দানবটা হঠাৎ থেমে গেল। সে গর্জন করল, তারপর পিছিয়ে গেল। কিন্তু বাকিরা চলে গেল না। ওরা অপেক্ষা করছে, কারণ ওরা জানে রাত এখনো অনেক বাকি, আর মানুষ খুব দুর্বল। এই পাহাড়ে, এই বরফে নরখাদকদের রাত শুরু হয়েছে। রাত আরো গভীর হলো। বরফ আবার পড়তে শুরু করলো, ছোট ছোট দানা, কিন্তু খুব ঠান্ডা। বাসের ভেতর হাত পা জমে আসছে। আগুনটা ছোট, তবু সেটাই একমাত্র ভরসা। তারানাথ তান্ত্রিক সবাইকে আগুনের কাছে বসতে বললেন। কেউ কথা বলল না। সবাই চুপ করে তার কথা মানল। বাইরে দানবগুলো ঘুরছে, ওদের ছায়া কাঁচে পড়ছে, কখনো মাথা, কখনো হাত। মাঝে মাঝে ওরা নাক দিয়ে শোঁ শোঁ করে গন্ধ নিচ্ছে। ওরা খাবারের গন্ধ পায়। একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে বলল কিছু না, শুধু দরজার দিকে হাঁটতে লাগলো। তার চোখ খালি, মুখে কোনো ভাব নেই। তারানাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন। তিনি তার কপালে হাত রাখলেন। লোকটা থেমে গেল। তার চোখে জল চলে এলো। সে বসে পড়ল, কাঁদতে লাগল। তারানাথ তান্ত্রিক বুঝলেন, দানবগুলো শুধু শরীর খায় না, ওরা মাথার ভেতর ঢুকে যায়। ওরা মানুষকে ভুল করায়। হঠাৎ বাইরে থেকে জোরে শব্দ এলো, ধপাস। একটা দানব বাসের সামনে এসে পড়েছে। সে আগুনের দিকে তাকিয়ে গর্জন করল, তার চোখ লাল। আরেকটা দানব তার পাশে এলো, তারপর আরেকটা। ওরা একসাথে ঝাঁপ দিতে চাইল। তারানাথ তান্ত্রিক আগুনে আরো শুকনো কাঠ দিলেন। আগুন বড় হলো, আলো ছড়িয়ে পড়ল। দানবগুলো চিৎকার করল। ওরা পিছিয়ে গেল। কিন্তু সবাই জানে, আগুন সবসময় জ্বলবে না। রাত তখনও শেষ হয়নি। আর এই পাহাড়ে নরখাত করা কখনো একা আসে না। রাতটা যেন থামতেই চাইছিল না। ঘড়ি ছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল সময় খুব ধীরে চলছে। ঠান্ডায় আগুনের শিখা কাঁপছিল। কাঠ প্রায় শেষ। বাসের পেছন দিক থেকে হঠাৎ একটা ভাঙার শব্দ এলো, ধপাস। সবাই চমকে উঠল। পেছনের কাছে বড় ফাটল। বরফের ভেতর থেকে একটা হাত ঢুকে পড়েছে। এই হাত মানুষের নয়। নখ লম্বা,
কালো, ধারালো। একজন যুবক ভয়ে পিছিয়ে গেল। সে পিছলে পড়ল, হাতটা তার পা ধরল। কেউ কিছু করার আগেই তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। চিৎকারটা বরফে চাপা পড়ে গেল। আর একটা প্রাণ শেষ। বাসের ভেতরে এখন কেবল কান্না। কেউ আর চোখ তুলতে পারছে না। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করলেন। তিনি বুঝলেন, এইভাবে চললে কেউই বাঁচবে না। দানবগুলো এবার আরো সাহসী। ওরা জানে মানুষ কমে যাচ্ছে। হঠাৎ বাসের ছাদে আবার লাফ। একটা নয়, দুটো। ছাদ থেকে নখ দিয়ে আঁচড়, ধারালো শব্দ। ভেতরের একজন মহিলা জ্ঞান হারালেন। তার পাশে বসা মানুষটা নড়তে পারল না। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তিনি আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুললেন। তিনি বাসের দরজা খুললেন। বাইরে তখন 3টে দানব দাঁড়িয়ে। ওদের মুখে রক্ত, চোখে লোভ। তারানাথ তান্ত্রিক জ্বলন্ত কাঠটা সামনে ধরলেন। আগুনে দানবরা পিছিয়ে গেল। একটা দানব চিৎকার করল। তার গায়ে আগুন লাগল। সে বরফে কড়াকড়ি খেল। চামড়া পুড়তে লাগল। এটাই প্রথমবার দানবরা কষ্ট পেল। কিন্তু তারা পালালো না, কারণ ওরা ক্ষুধার্ত, আর ক্ষুধা ভয় মানে না। তারানাথ তান্ত্রিক জানতেন, ভোর না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে, আর সবাই বাঁচবে না। রাত তখন সবচেয়ে ভয়ঙ্কর সময় পৌঁছেছে। চারদিকে শুধু বরফ, অন্ধকার আর নীরবতা। বাসের ভেতরে এখন অনেক ফাঁকা জায়গা। যারা ছিল সবাই আর নেই। বেঁচে আছে হাতে গোনা কয়েকজন। তারানাথ তান্ত্রিক সবার দিকে তাকালেন। তাদের চোখে শুধু ভয় নয়, ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়ার ভাব। তিনি জানতেন, এইভাবে আগুন জ্বালিয়ে বসে থাকলে আর চলবে না। দানবরা অপেক্ষা করছে। ওরা ধৈর্য ধরতে পারে, মানুষ পারে না। তারানাথ তান্ত্রিক তখন একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সবাইকে বাসের মাঝখানে বসতে বললেন। বাচ্চাদের সামনে, বুড়োদের মাঝখানে। তিনি নিজে সামনে দাঁড়ালেন। তিনি বরফে নামলেন। বরফ এত ঠান্ডা যে পা ব্যথা করে উঠল। কিন্তু তিনি থামলেন না। তিনি বরফের উপর বড় একটা বৃত্ত আঁকলেন। এই বৃত্ত সাধারণ নয়। এই বৃত্ত আগুন আর মন্ত্রে ভরা। তিনি বৃত্তের চারপাশে আগুন জ্বালালেন। আগুনগুলো ছোট, কিন্তু অনেক। দানবরা এটা দেখে থেমে গেল। ওরা বুঝতে পারছে, এই মানুষটা অন্যদের মতো নয়। একটা দানব এগিয়ে এলো। তার শরীর লম্বা, চামড়া শক্ত, দাঁত রক্তে লাল। সে গর্জন করল। এই গর্জনে পাহাড় কেঁপে উঠল। তারানাথ তান্ত্রিক নড়লেন না। তিনি জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র পাহাড়ে ধাক্কা দিল। বরফ ঝরতে লাগল। দানবটা লাফ দিল। ঠিক তখনই আগুন বড় হয়ে উঠল। দানবটা আগুনে পড়ে চিৎকার করল। আর একটা দানব পিছন থেকে আক্রমণ করল। তারানাথ ঘুরে দাঁড়ালেন। জ্বলন্ত কাঠ দিয়ে আঘাত করলেন। দানবটা পিছিয়ে গেল। এই প্রথমবার দানবরা বুঝল, এই মানুষটা লড়তে পারে। কিন্তু তারা থামবে না, কারণ এখনো ক্ষুধা আছে, আর রাত এখনো শেষ হয়নি। রাত তখন সবচেয়ে ভয়ঙ্কর সময়ে পৌঁছেছে।
বরফের ওপর বাতাস ছুটে যাচ্ছে। চারদিক থেকে নরখাদক দানবেরা এগিয়ে আসছে। এবার তারানাথ তান্ত্রিক আর পিছিয়ে রইলেন না। তিনি চোখ বন্ধ করলেন, দু হাত বুকের কাছে আনলেন, খুব শান্ত গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র আগুনের নয়, এই মন্ত্র শরীর আর আত্মার রক্ষা করার। গাত্রবন্ধন। মন্ত্র শেষ হতেতেই তারানাথের শরীরের চারপাশে হালকা আলো দেখা গেল। এই আলো খুব উজ্জ্বল নয়, কিন্তু শক্ত। দানবদের প্রথম ঝাপটা এসে এই আলোর গায়ে ধাক্কা খেল। ধপাস! দানবটা পিছনে ছিটকে পড়ল, তার নখ ভেঙে গেল, সে গর্জন করল। তারানাথ তান্ত্রিক তখন গলার রুদ্রাক্ষ মালাটা খুললেন। এই মালা তিনি সবসময় পরেন। এটা শুধু মালা নয়, তিনি মালাটা দুই হাতে ঘুরিয়ে ধরলেন, মন্ত্র পড়লেন। মালাটা হঠাৎ ঘুরতে শুরু করল, খুব দ্রুত। বাতাস কেটে শব্দ হল শা শা। এই রুদ্রাক্ষ তখন আর মালা নয়, এটা এক চক্র। তারানাথ তান্ত্রিক হাত ছাড়লেন। চক্রটা আকাশে ঘুরে এক দানবের দিকে গেল। এক মুহূর্তে ছিন্ন। দানবটা চিৎকার করার আগেই বরফে পড়ে গেল। তার শরীর আর নড়ল না। আরেকটা দানব লাফ দিল। চক্র ঘুরে গেল। আবার আঘাত। আরেকটা দানব পড়ে গেল। নরখাদকরা থমকে গেল। তারা এমন কিছু আশা করেনি। তারানাথ তান্ত্রিক সামনে এগোলেন। বরফে পা ডুবছে, কিন্তু তিনি থামছেন না। তিনি আগুনের বৃত্তের ভেতর দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলেন। দানবেরা আগুনে ঢুকতে পারছে না। গাত্রবন্ধনের আলো তাদের আটকে দিচ্ছে। একজন দানব পিছন থেকে ঝাঁপ দিল। তারানাথ ঘুরে দাঁড়ালেন। চক্র ফিরে এসে সেই দানবের বুকে আঘাত করল। দানবটা বরফে গড়িয়ে পড়ল। বাসের ভেতরের মানুষগুলো সব দেখছে। তাদের চোখে প্রথমবার আশা। তারা বুঝল, এই মানুষটা লড়তে পারে, এই মানুষটা ভাঙে না। দানবেরা এবার পিছিয়ে যেতে শুরু করল। তারা আহত, ভয় পেয়েছে। ভোরের আলো তখন পাহাড়ের গায়ে পড়তে শুরু করেছে। নরখাদকরা গর্জন করে একে একে বরফের মধ্যে মিলিয়ে গেল। বরফে পড়ে রইল দানবদের কালো দাগ, আর বেঁচে যাওয়া মানুষের নিঃশ্বাস। তারানাথ তান্ত্রিক ধীরে হাঁটলেন। রুদ্রাক্ষ চক্র আবার তার হাতে ফিরে এলো। তিনি মালাটা আবার গলায় পড়লেন। গাত্রবন্ধনের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি জানতেন, সবাই বাঁচেনি, কিন্তু অনেকেই বেঁচেছে। এই রাত তারা ভুলবে না, আর পাহাড়ও মনে রাখবে। এই রাতে একজন মানুষ দানবদের সামনে দাঁড়িয়েছিল আর পিছু হটেনি। ভোরের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়তে শুরু করল। বরফ তখনও সাদা, কিন্তু আর ভয়ঙ্কর নয়। রাতের অন্ধকার সরে গেছে। নরখাদকরা আর নেই। তাদের পায়ের ছাপ বরফে দেখা যাচ্ছে। কিছু দূরে রক্ত জমে আছে, কিছু জায়গায় হাড়। বাসের দরজা খোলা। ভেতরে যারা বেঁচে আছে তারা কেউ কথা বলছে না। সবাই চুপচাপ বসে আছে, চোখ ফাঁকা। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে বাসের সামনে এসে দাঁড়ালেন। তার মুখে ক্লান্তি, হাত কাঁপছে, কিন্তু চোখে এখনো শক্তি আছে। তিনি জানেন, এই পাহাড়ে ভয় শেষ হয়নি।
শুধু এখন লুকিয়ে গেছে। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, ধাপ ধাপ ধাপ। আকাশে একটা কালো ছায়া। হেলিকপ্টার, সেনার হেলিকপ্টার। বাসের লোকেরা মাথা তুলল, কেউ কাঁদতে শুরু করল, কেউ হাত নাড়ল। হেলিকপ্টার নেমে এলো একটু দূরে। সেনারা দৌড়ে এলো। ওরা চারদিকে তাকিয়ে থমকে গেল। এই দৃশ্য তারা আগে দেখেনি। রক্ত, বরফ, ভাঙা কাঁচ, ভয়। বেঁচে থাকা মানুষদের একে একে তুলে নেওয়া হলো। কেউ হাঁটতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। তারানাথ তান্ত্রিক সবার শেষে উঠলেন। তিনি পাহাড়ের দিকে একবার তাকালেন। এই পাহাড় কিছু নিল, কিন্তু সব নিতে পারেনি। হেলিকপ্টার উড়ে গেল। বরফের মাঠ আবার নিঃশব্দ। কিন্তু এই নীরবতার ভেতরে কিছু এখনো জেগে আছে, আর সেটা আবার ফিরবে। হেলিকপ্টার ধীরে ধীরে পাহাড় ছেড়ে দূরে চলে গেল। বরফের ওপর আবার নিস্তব্ধতা নেমে এলো। যেখানে বাসটা আটকে ছিল সেখানে এখন শুধু দাগ, রক্তের দাগ, পায়ের দাগ, আর কিছু ভাঙা জিনিস। যারা বেঁচে গেছে তারা কাউকে কিছু বলতে পারেনি, কারণ এই ভয় ভাষায় বোঝানো যায় না, শুধু মনে থেকে যায়। তারানাথ তান্ত্রিক কয়েকদিন পরে কলকাতায় ফিরে এলেন। তিনি আবার নিজের ছোট ঘরে বসে থাকেন, বই পড়েন, ধ্যান করেন। কিন্তু রাতে ঘুমোতে গেলে তিনি মাঝে মাঝে বরফের শব্দ শোনেন, হাঁটার শব্দ, দাঁত চিবোনোর শব্দ। তিনি জানেন পাহাড় সব ভুলে যায় না। যে জায়গায় মানুষ খাওয়া হয়েছে সেখানে ভয় থাকে। দানবগুলো পুরো শেষ হয়নি, তারা শুধু আলো থেকে লুকিয়েছে। আবার রাত এলে, আবার ঝড় এলে তারা ফিরবে। তারানাথ তান্ত্রিক জানেন সব জায়গার ভয় তিনি থামাতে পারবেন না, কিন্তু যেখানে তিনি চান সেখানে কিছু মানুষ বাঁচে। এই গল্প কেউ লিখে রাখেনি, এই গল্প খবরের কাগজে আসেনি, কিন্তু যারা সেই বাসে ছিল তারা জানে বরফের পাহাড় শুধু সুন্দর নয়, সেখানে কিছু জিনিস মানুষের মাংস খেতে শেখে। আর কোনোদিন কেউ যদি বরফে আটকে পড়ে আর অন্ধকার নামে, হয়তো তারানাথ তান্ত্রিক আবার সেখানে যাবেন। কিন্তু তার আগ পর্যন্ত পাহাড় চুপ থাকবে, ভয়ের মতো চুপ। গল্পের নাম ডোলাইডাঙ্গার আতঙ্ক। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। ডোলাইডাঙ্গার বাগানবাড়ি থেকে বেঁচে ফিরে আসার পর শিবনাথ সেন অনেক দূরে চলে এসেছিল। সে আর সেই জায়গার কথা ভাবতে চাইত না। ভয়, অন্ধকার আর মৃত্যু সব পেছনে ফেলে সে কলকাতায় নতুন জীবন শুরু করেছিল। কিছুদিনের মধ্যেই সে একটি মাইক্রো ফাইন্যান্স ব্যাংকে চাকরি পায়। অফিস ছোট, কাজ সোজা, মানুষগুলোও ভালো। প্রতিদিন সকালে অফিসে যাওয়া, বিকেলে ফিরে আসা, এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তার সঙ্গে সব সময় থাকত তার কুকুর ভৈরব। ভৈরব খুব শান্ত ছিল। রাতে শিবনাথের বিছানার পাশে শুয়ে থাকত। ভৈরব পাশে থাকলে শিবনাথের ভয় কম লাগত। শিবনাথ ভাবতে শুরু করেছিল, সব ঠিক হয়ে গেছে, আর কোনো বিপদ নেই। কিন্তু এক রাতে সব বদলে গেল। ঘুমের মধ্যে সে আবার দেখল সেই পুরনো বাড়ি, ডোলাইডাঙ্গার বাগান বাড়ি। ভাঙা দেওয়াল, অন্ধকার ঘর,
হঠাৎ একটি গলা তার কানে ভেসে এলো, তুই পালিয়েছিস, কিন্তু আমি তোকে আবার ফিরিয়ে আনব। শিবনাথ ঘেমে উঠে বসে পড়ল। চারদিকে তাকিয়ে দেখল এটা তার কলকাতার ঘর। ভৈরব তার পায়ের কাছে শুয়ে আছে। সে নিজেকে বোঝালো এটা শুধু খারাপ স্বপ্ন, কিন্তু তার বুকের ভেতর একটা অজানা ভয় জমে রইল। এই ভয় আবার তার জীবন বদলাতে চলেছে। পরের রাতেও শিবনাথ ঠিকমতো ঘুমোতে পারল না। ঘুম এলেই চোখের সামনে ভেসে উঠল সেই একই ছবি। দোলাই টাঙার বাগান বাড়ি, লম্বা বারান্দা, ভাঙা জানলা। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইছে, অথচ বাইরে কোনো বাতাস নেই। স্বপ্নের ভেতর শিবনাথ দেখল সে একা দাঁড়িয়ে আছে বাড়িটার উঠোনে। চারদিকে নীরবতা। হঠাৎ মাটির নিচ থেকে যেন কেউ হাঁটছে। তারপর সেই গলা আবার শোনা গেল। গলাটা খুব ধীরে কথা বলছিল, কিন্তু ভয়ঙ্কর। সে বলল, তুই আমাকে ফাঁকি দিয়েছিস, আমি তোকে খুঁজে পেয়েছি। শিবনাথ দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মনে হলো কেউ যেন তার পা ধরে রেখেছে। হঠাৎ সে দেখল বাগান বাড়ির দরজা খুলে যাচ্ছে, ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। তারপর একটা ছায়া তার দিকে এগিয়ে এলো। শিবনাথ চিৎকার করতে চাইল, ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। ভৈরব উঠে এসে তার হাতে মুখ রাখল। শিবনাথ একটু শান্ত হল। সে নিজেকে বলল, এগুলো কিছু না, সব স্বপ্ন। কিন্তু জানলার বাইরে তাকিয়ে তার মনে হলো অন্ধকারটা আজ একটু বেশি ঘন। ভয় ধীরে ধীরে তার ঘরে ঢুকতে শুরু করেছে। পরদিন সকালটা খুব অদ্ভুতভাবে শুরু হলো। শিবনাথ ঘুম থেকে উঠে ভৈরবকে ডাকল, কিন্তু ভৈরব এলো না। সে বারান্দায় গেল। তখনই তার চোখ পড়ল মেঝের দিকে। ভৈরব পড়ে আছে, নড়ছে না। শিবনাথ ছুটে গেল। ভৈরবের গায়ে হাত দিতেই সে বুঝল ভৈরব আর বেঁচে নেই। তার গলাটা অদ্ভুতভাবে বাঁকা, ঘাড় ভাঙা। শিবনাথ চিৎকার করে উঠল, চারদিকে তাকালো, কেউ নেই। দরজা বন্ধ, জানলাও বন্ধ। কেউ কিভাবে ভেতরে এলো? কোনো শব্দ সে শোনেনি, কোনো ঝগড়া হয়নি। ভৈরব খুব শক্ত ছিল, এভাবে কেউ তাকে মারতে পারে না। শিবনাথের মাথা ঘুরে গেল। তার মনে পড়ল গত রাতের স্বপ্ন, সেই গলা, সেই হুমকি। তার হাত কাঁপতে লাগলো। এটা আর স্বপ্ন নয়, ভয় সত্যি হয়ে গেছে। ভৈরবকে হারিয়ে শিবনাথ একা হয়ে পড়ল। তার ঘরটা এখন খালি লাগে, নীরব লাগে। সে জানত যে জিনিস টোলাইডাঙ্গার বাগান বাড়িতে ছিল তা এখন কলকাতায় এসে পৌঁছেছে। ভৈরব মারা যাওয়ার পর শিবনাথের জীবন আর আগের মতো রইল না। ঘরে ঢুকলেই তার মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। রাতে আলো নিভাতে ভয় লাগত। আলো জ্বালিয়েই সে ঘুমোতে চেষ্টা করত, তবু ঘুম আসত না। কখনো সে শুনত দরজার পাশে হালকা শব্দ, কখনো জানলার কাছে টোকা পড়ার মতো আওয়াজ। দরজা খুলে দেখত কেউ নেই। অফিসেও তার মন বসত না। কাগজের দিকে তাকিয়ে থাকত, কিন্তু কিছুই বুঝত না। সহকর্মীরা জিজ্ঞেস করত, সব ঠিক তো? শিবনাথ হাসত, কিন্তু সেই হাসি ছিল মিথ্যে। রাতে আবার স্বপ্ন আসত, সেই অন্ধকার বাড়ি, সেই গলা,
গলাটা বলতো, তুই পালাতে পারবি না। একদিন আয়নায় তাকিয়ে শিবনাথ চমকে উঠল। মুহূর্তের জন্য মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। শিবনাথ বুঝতে পারল ভয় এখন শুধু স্বপ্নে নেই, ভয় তার জীবনের ভেতরে ঢুকে পড়েছে, এবং এই ভয় তাকে কোথাও নিয়ে যেতে চলেছে। এক সকালে শিবনাথ অফিসে পৌঁছাতেই বুঝতে পারল আজ কিছু একটা ঠিক নেই। অফিসের পরিবেশ অদ্ভুত, সবাই চুপচাপ। হঠাৎ পিয়ন এসে বলল, ম্যানেজার সাহেব আপনাকে ডাকছেন। শিবনাথ ভিতরে ঢুকল। ম্যানেজার অরুণ চক্রবর্তী সাধারণত খুব শান্ত মানুষ, কিন্তু আজ তার চোখ লাল, মুখ শক্ত। তিনি কোনো কথা না বলে একখানা কাগজ টেবিলে ছুঁড়ে দিলেন। শিবনাথ কাগজটা তুলে নিল। বদলির আদেশ, পোস্টিং ডোলাইডাঙ্গা গ্রাম। শিবনাথের বুক কেঁপে উঠল। এই নাম সে কোনোদিন ভুলতে পারেনি। সে বলল, স্যার, আমি যেতে পারবো না। ম্যানেজারের মুখ আরও কঠিন হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, বললেন, যেতে হবে, না গেলে চাকরি থাকবে না। এই কথা বলার সময় শিবনাথ লক্ষ্য করল ম্যানেজারের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত শূন্যতা, ঠিক সেই শূন্যতা যা সে স্বপ্নে দেখেছিল। শিবনাথ আর কিছু বলল না। সে বুঝে গেল এটা শুধু অফিসের আদেশ নয়, কেউ তাকে আবার ডোলাইডাঙ্গার বাগান বাড়ির দিকে টেনে নিচ্ছে। এবার পালানোর আর উপায় নেই। সেদিন অফিস থেকে ফিরে শিবনাথ আর একা থাকতে পারল না। তার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, ওলাইডাঙ্গায় গেলে সে বাঁচবে না। তখনই তার মনে পড়ল এক নাম, তারানাথ তান্ত্রিক। পরদিন সকালেই শিবনাথ তারানাথের বাড়িতে গেল। বাড়িটা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকতেই শিবনাথের মনটা একটু শান্ত হল। তারানাথ চুপচাপ সব কথা শুনলেন। ওলাইডাঙ্গার বাগান বাড়ি, স্বপ্ন, ভৈরবের মৃত্যু, ম্যানেজারের বদলি আদেশ। তারানাথ তান্ত্রিকের সামনে বসে শিবনাথ ধীরে ধীরে কথা বলতে শুরু করল। তার গলা কাঁপছিল, কিন্তু সে সব বলল। সে বলল, আগে সে কাজের খোঁজে অনেক জায়গায় গিয়েছিল। তখন একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেছিল, ওলাইডাঙ্গার বাগান বাড়িতে একজন ম্যানেজার দরকার, মাইনে ভালো, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিবনাথ তখন কিছু না ভেবে সেখানে চলে গিয়েছিল। গ্রামে পৌঁছেই সে বুঝেছিল জায়গাটা অদ্ভুত। লোকজন কম কথা বলতো, বাগান বাড়ির দিকে কেউ তাকাতেও চাইত না। বাড়িটা ছিল খুব পুরনো, দিনে শুনশান, কিন্তু রাতে সব ঘরে আলো জ্বলত। প্রথম রাতেই শিবনাথ বুঝেছিল কিছু ঠিক নেই। রাতে কেউ তার গলা চেপে ধরেছিল, সে মরতে বসেছিল। ঠিক তখনই তার কুকুর ভৈরব তাকে বাঁচিয়েছিল। ভৈরব আক্রমণকারীকে কামড়েছিল। পরদিন সে জানতে পারে ওই মানুষটা আসলে অনেক আগেই মরেছে। ভয়ে শিবনাথ পালিয়ে কলকাতায় ফিরে এসেছিল। সে ভেবেছিল সব শেষ, কিন্তু এখন সে বুঝছে ওলাইডাঙ্গার বাগান বাড়ির ভয় তাকে ছাড়েনি। সব শোনার পর তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, ওটা এখনো তোমাকে ছাড়েনি, ও শরীর খুঁজে বেড়াচ্ছে। শিবনাথ ভয়ে কাঁপতে লাগল। সে বলল, আমি কি করব? তারানাথ উঠে দাঁড়ালেন। একটা কাঠের বাক্স খুললেন। ভেতরে ছিল মালা, তাবিজ, ছাই। তিনি বললেন, আমরা ডোলাইডাঙ্গায় যাব, এবার ওকে থামাতে হবে। শিবনাথ জানত এই মানুষটাই তার শেষ ভরসা। পরদিন ভোরে
শিবনাথ আর তারানাথ তান্ত্রিক হাওড়া স্টেশনে এসে পৌঁছালে। স্টেশন তখন ভিড় ভরা। ট্রেনের শব্দ, মানুষের কথা, সবকিছু খুব স্বাভাবিক লাগছিল। তারা ট্রেনে উঠে জানলার পাশে বসল। ট্রেন ছাড়তেই শহর ধীরে ধীরে পিছনে পড়ে গেল। বাইরে সবুজ মাঠ, নদী, ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে শিবনাথের মনটা একটু হালকা হলো। তারানাথ খুব শান্ত ছিলেন। তিনি মাঝে মাঝে জানলার বাইরে তাকাচ্ছিলেন, কিছু বলছিলেন না। শিবনাথ জিজ্ঞেস করল, আপনি ভয় পাচ্ছেন না? তারানাথ হালকা হেসে বললেন, ভয় থাকলে কাজ করা যায় না। তিনি তার ব্যাগ খুলে ভেতরের জিনিসগুলো একবার দেখলেন। মালা, তাবিজ, ছাই আর ছোট একটা পিতলের ঘণ্টা। ট্রেন ছুটে চলল। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। শিবনাথ জানত এই যাত্রা তাকে আবার সেই ভয়ের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু এবার সে একা নয়, তার সঙ্গে আছে তারানাথ তান্ত্রিক। সন্ধ্যার সময় ট্রেন টোলাইডাঙ্গা গ্রামের কাছে এসে থামল। স্টেশন ছোট, চারদিকে নীরবতা। স্টেশন থেকে নেমে তারা হাঁটতে শুরু করল। গ্রামটা খুব শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে একটা অস্বস্তি ছিল। তারা উঠল শিবতলা সরাইখানায়। পুরনো সরাইখানা, কাঠের দরজা, ম্লান আলো। রাত নামতেই চারদিক অন্ধকার হয়ে গেল। দূরে কুকুরের ডাক শোনা গেল। তারপর হঠাৎ সব চুপ। ঘরের ভেতর বাতাস ঠান্ডা হয়ে গেল। মোমবাতির শিখা কাঁপতে লাগল। শিবনাথের মনে হলো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে। সে জানলার কাছে গেল, কিন্তু বাইরে কিছুই নেই। তারানাথ ধীরে বললেন, ওরা জানে আমরা এসেছি। শিবনাথের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল আজকের রাতটা খুব লম্বা হবে, আর কাল তাদের যেতে হবে সেই জায়গায় যেখান থেকে সব ভয় শুরু হয়েছিল, টোলাইডাঙ্গার বাগান বাড়ি। পরদিন সকালে শিবনাথ আর তারানাথ ওলাইডাঙ্গার বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা দূর থেকেই ভয় ধরায়। ভাঙা দেওয়াল, কালো দাগ, জঙ্গল ভরা উঠোন। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। দরজাগুলো নিজেরাই কেঁপে উঠল। মেঝেতে পায়ের ছাপ, কিন্তু কোনো মানুষ নেই। তারানাথ ধীরে ধীরে ঘরগুলো দেখলেন। কোথাও হালকা ফিসফিস শব্দ, কোথাও যেন কেউ হাঁটছে। হঠাৎ দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলো কমে গেল। বাড়ির ভেতর অদ্ভুত শব্দ বাড়তে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো। একজন পুলিশ অফিসার দরজায় দাঁড়িয়ে। তিনি বললেন, গ্রামবাসীরা বলেছে দুজন মানুষ এই বাড়িতে ঢুকেছে। এখানে থাকা বিপজ্জনক, এখনই বেরোতে হবে। তার সঙ্গে ছিল 2 কনস্টেবল। তিনজনের চোখে অদ্ভুত শূন্যতা। শিবনাথের বুক কেঁপে উঠল। এই দৃশ্য সে আগে দেখেছে। তারানাথ চুপ করে রইলেন। তিনি বুঝে গিয়েছেন এরা আসল পুলিশ নয়। রাত নেমে আসছে, আর ভয় এবার সামনে এসে দাঁড়িয়েছে। রাত পুরোপুরি নেমে এসেছে। ডোলাইডাঙ্গার বাগান বাড়ির চারপাশে অন্ধকার জমে আছে। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে, যেন প্রকৃতি নিজেই ভয় পেয়ে চুপ করে আছে। পুলিশ অফিসার আর 2 কনস্টেবল ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তাদের হাঁটার শব্দ মাটিতে ঠিকমতো পড়ছে না, ছায়ার মতো লাগছে। হঠাৎ অফিসারের মুখ বদলে গেল। মানুষের মুখ আর নেই, চোখ দুটো জ্বলছে,
গলা ভেঙে ভেঙে হাসি বেরোল। শিবনাথ ভয়ে পিছিয়ে গেল, তার শরীর কাঁপছে। ঠিক তখনই তারানাথ এক পা সামনে এলেন। তিনি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, তারপর মাটিতে জোরে পা ঠুকলেন। এক মুহূর্তে তার শরীর ঘিরে হালকা আলো উঠল। এটাই গাত্রবন্ধন। এই মন্ত্র তার শরীর আর আত্মাকে রক্ষা করে। একটা কনস্টেবল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। তার হাত লম্বা হয়ে গেছে, নখগুলো কালো, কিন্তু সেই হাত তারানাথের গায়ে লেগে সঙ্গে সঙ্গে পুড়ে গেল। শয়তানটা চিৎকার করে পিছিয়ে গেল। তারানাথ গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা খুলে নিলেন। তিনি মালাটা ঘোরাতে শুরু করলেন, প্রথমে ধীরে, তারপর খুব দ্রুত। মালাটা বাতাসে ঘুরতে ঘুরতে আগুনের চক্রের মতো হয়ে গেল। চারদিকে লাল আলো ছড়িয়ে পড়ল। একটা শয়তান দেহ ছেড়ে বেরিয়ে এলো, কালো ধোঁয়ার মতো। তার মুখ ভয়ঙ্কর, দাঁত বেরোনো। তারানাথ জোরে মন্ত্র পড়লেন। রুদ্রাক্ষ চক্র সেই ধোঁয়াকে কেটে ফেলল। ধোঁয়াটা ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় শয়তানটা শিবনাথের দিকে ছুটে এলো। শিবনাথ চিৎকার করতে যাচ্ছিল। তারানাথ হাত তুলে সামনে আগুনের বৃত্ত আঁকলেন, অগ্নিচক্র। শয়তানটা সেই আগুনের ভেতরে আটকে গেল। সে বেরোতে পারছে না। চিৎকারে বাড়ির দেওয়াল কাঁপছে। শেষ শয়তানটা খুব শক্তিশালী ছিল। সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল। বাতাস জোরে বইতে লাগলো। তারানাথ দুহাত জোর করে শেষ মন্ত্র শুরু করলেন। মন্ত্রের শব্দে চারপাশ আলো হয়ে গেল। এক ঝটকায় শেষ শয়তানটাও মানুষের শরীর ছেড়ে বেরিয়ে এলো। তিনটে শয়তানই এখন আগুনের বৃত্তে বন্দী। তারানাথ ধীরে ধীরে যজ্ঞ সম্পন্ন করলেন। আগুন উঁচু হয়ে উঠল, তারপর হঠাৎ সব নিভে গেল। নীরবতা। বাগানবাড়ির ভেতর আর কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই। শিবনাথ হাঁটু গেড়ে বসে পড়ল। সে বেঁচে আছে। তারানাথ ধীরে বললেন, শেষ, ওরা আর ফিরবে না। ভোরের আলো উঠছে। ডোলাইডাঙ্গার বাগানবাড়ি আজ শান্ত। ভোরের আলো উঠতেই ডোলাইডাঙ্গার বাগানবাড়ি একেবারে অন্যরকম লাগলো। অন্ধকার নেই, ভয় নেই। ভাঙা বাড়িটা এখন শুধু পুরনো বাড়ি। তার ভেতরে আর কোনো ছায়া নড়ছে না। শিবনাথ ধীরে ধীরে দাঁড়ালো। তার বুকটা হালকা লাগছে। দীর্ঘদিন পরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারানাথ তান্ত্রিক ব্যাগ গুছিয়ে নিলেন। তিনি আর কিছু বললেন না। তার কাজ শেষ। সকালবেলা তারা গ্রাম ছাড়ল। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে রইল। কেউ কিছু জিজ্ঞেস করল না। ট্রেনে চড়ে কলকাতার পথে ফেরার সময় শিবনাথ জানলার বাইরে তাকিয়ে রইল। সবকিছু আগের মতো স্বাভাবিক লাগছে। ভয় এখন স্মৃতি হয়ে গেছে। কলকাতায় ফিরে শিবনাথ আবার কাজে যোগ দিল। এবার তার ঘুম শান্ত, আর কোনো দুঃস্বপ্ন নেই। তারানাথ তান্ত্রিক নিজের পথে চলে গেলেন। অন্ধকার যেখানে থাকে তিনি সেখানেই যান। আর ডোলাইডাঙ্গার বাগানবাড়ি আজ চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা নীরব স্মৃতি হয়ে। গল্পের নাম ঝাঁপঘর। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। তান্ত্রিক তখন কলকাতায় থাকতেন। তার বয়স বেশি হয়নি, কিন্তু চোখে ছিল অনেক দেখা।
তিনি খুব কম কথা বলতেন আর খুব বেশি শুনতেন। একদিন বর্ষার শেষে তিনি শহর ছেড়ে বেরুলেন। কোথায় যাচ্ছেন তা কাউকে বললেন না, শুধু একটি ছোট ব্যাগ নিলেন। ভেতরে কিছু শুকনো গাছের শিকড়, কিছু ছাই আর একটা পুরনো কাপড়। ট্রেন চলতে শুরু করল। জানলার বাইরে শহর সরে গেল, বাড়ি কমে এলো, গাছ বাড়তে লাগলো, মাঠ এলো, পাহাড় এলো। ট্রেন যখন শেষ স্টেশনে থামল তখন চারপাশে খুব কম মানুষ। এখানে বাতাসটা আলাদা, কেমন ভেজা, কেমন ঠান্ডা। এই জায়গার নাম কেউ ঠিকমতো জানে না। লোকেরা একে বলে ঝর্ণার ধারের গ্রাম। গ্রামটা পাহাড়ের নিচে, পাশেই বড় একটা ঝর্ণা। ঝর্ণাটা খুব সুন্দর। দিনে অনেক মানুষ আসে দেখতে, কিন্তু রাতে কেউ থাকে না, কারণ ঝর্ণার পাশে একটা পুরনো বাড়ি আছে। এই বাড়িটাকে সবাই বলে ঝাঁপের বাড়ি। তারানাথ তান্ত্রিক এই বাড়ির কথাই শুনেছিলেন অনেক দিন ধরে। তিনি শুনেছিলেন এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। কেউ থাকলে মন খারাপ হয়ে যায়, মাথার ভেতর অদ্ভুত কথা আসে, আর কেউ কেউ ঝর্ণার দিকে হাঁটতে শুরু করে, ধীরে, নিজের অজান্তেই। গ্রামের লোকেরা বলে এই বাড়ি মানুষকে ডাকে। তারানাথ তান্ত্রিক বিশ্বাস করেন না সব কথায়, কিন্তু সব কথাই তিনি শুনে নেন। তিনি গ্রামে ঢুকলেন। লোকেরা তাকে দেখে থামল। কেউ কিছু বলল না, কেউ শুধু দূর থেকে তাকালো। একজন বুড়ো মানুষ এগিয়ে এলো। তার চোখে ভয় ছিল, কিন্তু রাগ ছিল না। তিনি বললেন, ও বাড়ির দিকে যাবেন না। তারানাথ তান্ত্রিক কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। ঝর্ণাটা দূর থেকেই শোনা যায়, একটানা শব্দ, কখনো থামে না। ঝাঁপের বাড়িটা ঝর্ণার ঠিক সামনে। বড় নয়, কিন্তু খুব শক্ত করে বানানো। দেয়ালে শ্যাওলা, জানলায় ধুলো, দরজাটা আধ খোলা। তারানাথ তান্ত্রিক দরজার সামনে দাঁড়ালেন। এই জায়গায় দাঁড়িয়েই তিনি বুঝলেন এটা সাধারণ বাড়ি নয়। এখানে ভয় নেই, কিন্তু ভার আছে, যেন অনেক কষ্ট একসাথে জমে আছে। তিনি ভিতরে ঢুকলেন। ঘরের ভেতর খুব ঠান্ডা, মেঝে ভেজা, কোথাও আলো নেই। কিন্তু অন্ধকারটা খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল ঘরটা খুব ক্লান্ত। তারানাথ তান্ত্রিক একটা কোণে বসলেন, চোখ বন্ধ করলেন। ঝর্ণার শব্দ তখন খুব জোরে। এই শব্দের ভেতরেই তিনি প্রথমবার টের পেলেন কেউ কাঁদছে। এই কান্না মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। তিনি জানলেন এই বাড়িতে অনেক গল্প আটকে আছে, আর সব গল্পই ঝাঁপ দেওয়ার নয়। কিছু গল্প আছে যেগুলো কাউকে লাফ দিতে বাধ্য করে। এই গল্প তিনি শুনবেন, এই জন্যই তিনি এসেছেন। ঝাঁপের বাড়িতে ঢোকার পর তারানাথ তান্ত্রিক সেদিন আর কোথাও গেলেন না। তিনি জানতেন এই বাড়িতে তাড়াহুড়ো করলে কিছু বোঝা যায় না। এই বাড়ি ধীরে কথা বলে, শুধু যারা ধীরে শোনে তারাই বুঝতে পারে। বাইরে তখন সন্ধ্যা নামছে, আকাশের রং বদলাচ্ছে, ঝর্ণার শব্দ আরও জোরে শোনা যাচ্ছে। এই শব্দটা কখনো থামে না। দিনে ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পর এই শব্দটা কেমন যেন ভারী হয়ে যায়। গ্রামের লোকেরা বলে রাতে এই শব্দ বদলে যায়। তখন এটা আর শুধু জলের শব্দ থাকে না, তখন মনে হয় অনেক মানুষ একসাথে নিঃশ্বাস নিচ্ছে। তারানাথ তান্ত্রিক মেঝেতে বসে রইলেন, চোখ বন্ধ, শান্ত।
হঠাৎ তার মাথার ভেতরে ছবি আসতে লাগল। এই ছবি তার নিজের নয়, এই ছবি বাড়ির। তিনি দেখলেন অনেক বছর আগে এই বাড়িটা নতুন ছিল। দেয়াল পরিষ্কার, জানলায় কাচ, ছাদে আলো। তখন এখানে লোক আসত দূর দূর থেকে, কারণ ঝর্ণাটা খুব সুন্দর ছিল। আর এই বাড়ি থেকে ঝর্ণাটা ঠিক সামনে দেখা যেত। লোকেরা এখানে আসত আনন্দ করতে, ছবি তুলত, হাসত। কিন্তু ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল। প্রথমে একজন মানুষ, তার মন খুব খারাপ ছিল। কেউ জানে না কেন। সে এই বাড়িতে এসে একা বসে থাকত, অনেকক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে থাকত। তারপর একদিন সে আর ফিরে আসেনি। লোকেরা বলল সে ঝর্ণায় পড়ে গেছে, ভুল করে। কিন্তু ভুল তো বারবার হয় না। তারপর আরেকজন, তারপর আরেকজন। সবাই এখানে আসে, সবাই ঝর্ণার দিকে তাকায়। আর তারপর গ্রামের লোকেরা আর গুনে রাখতে পারেনি। তারা শুধু দেখেছে এই বাড়ি থেকে মানুষ ঝর্ণার দিকে যায়। কেউ দৌড়ে না, কেউ চিৎকার করে না, সবাই ধীরে হাঁটে, চুপচাপ, যেন কেউ ডাকছে। তারানাথ তান্ত্রিক বুঝলেন এই টাকা কোনো শব্দে নয়, এই টাকা মনের ভেতরে। তিনি আরও গভীরে শুনতে লাগলেন। এবার তিনি দেখলেন আরও পুরনো ছবি, অনেক অনেক বছর আগে। তখন এখানে অন্য মানুষ থাকত। এই পাহাড়, এই ঝর্ণা, এই জঙ্গল সবই তাদের ছিল। ওরা সহজ মানুষ ছিল, জঙ্গলে থাকত, নদীর জল খেত, ঝর্ণাকে মা বলে ডাকত। একদিন বাইরের লোক এলো, তাদের ঘর নিল, তাদের জমি নিল। এই মানুষগুলো ভয় পেয়েছিল, পালানোর জায়গা ছিল না। তখন তাদের একজন বলেছিল, ঝর্ণা আমাদের নেবে, ও আমাদের ফেলে দেবে না। এক এক করে তারা ঝর্ণার ধারে গেল, ভয়ে, কষ্টে। ওরা ঝাঁপ দিয়েছিল, কিন্তু ওরা মরতে চায়নি, ওরা বাঁচতে চেয়েছিল। এই ঝাঁপ ছিল বাধ্য হয়ে। তারানাথ তান্ত্রিকের বুক ভারী হয়ে উঠল। এই ঝাঁপ দেওয়া আর পরের ঝাঁপ দেওয়া এক নয়, কিন্তু জায়গাটা এক। ঝর্ণাটা সব মনে রেখেছে। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। ঘরের ভেতর তখন অন্ধকার, কিন্তু তিনি একা নন। তিনি টের পেলেন কেউ কেউ দাঁড়িয়ে আছে, কেউ সামনে, কেউ পিছনে। কেউ কাঁদছে না, কেউ ভয় দেখাচ্ছে না, তারা শুধু দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকাটাই সবচেয়ে কষ্টের, কারণ তারা কোথাও যেতে পারছে না। ঝর্ণার শব্দ তখন বদলে গেল। এখন আর জলের মতো লাগছে না, মনে হচ্ছে অনেক গলা একসাথে কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট নয়। তারানাথ তান্ত্রিক খুব ধীরে বললেন, আমি শুনছি। এই কথাটা তিনি কাউকে উদ্দেশ্য করে বলেননি। তিনি শুধু বাড়িটাকে জানিয়ে দিলেন, এই রাতে তিনি কিছু করবেন না, শুধু শুনবেন। বাইরে অন্ধকার পুরো নেমে এসেছে। ঝর্ণার ফেনা চাঁদের আলোতে সাদা। এই আলোতে ঝাঁপের বাড়ি আরো একা দেখাচ্ছে, কিন্তু আসলে সে একা নয়। তার ভেতরে অনেক গল্প জমে আছে। সব গল্পের শেষ একই জায়গায়, ঝর্ণার ধারে। তারানাথ তান্ত্রিক জানলেন এই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প কষ্টের। আর কষ্ট যতদিন কথা বলতে না পারে, ততদিন সে মানুষকে টেনে নিয়ে যায়। তিনি ঠিক করলেন এই কষ্টকে কথা বলতে দিতে হবে। এখনো সময় আসেনি,
কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ঝাপের বাড়িতে সেই রাতটা খুব শান্ত ছিল, এতটাই শান্ত যে তারানাথ তান্ত্রিক বুঝতে পারলেন এই শান্তি ঠিক নয়। ঝর্ণার শব্দ তখন থেমে গেছে। ঝর্ণা কখনো থামে না, কিন্তু সেই রাতে থেমেছিল। এই থেমে যাওয়াটাই ছিল সবচেয়ে ভয়ের। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু অন্ধকারটা ঘন, এমন অন্ধকার যেন বাতাসও জমে গেছে। হঠাৎ তিনি টের পেলেন ঘরের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। সে মানুষ নয়, তার কোনো মুখ দেখা যায় না, কোনো চোখ নেই, কিন্তু সে তাকিয়ে আছে। তারানাথ তান্ত্রিক নড়লেন না, কারণ তিনি জানতেন এটা সেই জিনিস যেটা মানুষগুলোকে মারছে। এই জিনিসটা হেঁটে আসেন না, সে শব্দ করে না, সে শুধু দাঁড়ায় আর মানুষকে ডাকতে থাকে। এই ডাক কান দিয়ে শোনা যায় না, এই ডাক মাথার ভেতরে শোনা যায়। এই ডাক শুনলে মানুষের মনে হয় সব কষ্ট শেষ হয়ে যাবে। এই ডাক শুনলে মানুষের পা নিজে থেকেই ঝর্ণার দিকে চলে যায়। ঘরের কোণে দাঁড়ানো জিনিসটা ধীরে ধীরে নড়ল। তার শরীর কালো, কিন্তু ছায়ার মতো নয়। সে শক্ত, ভেজা, ঠান্ডা। মনে হয় যেন সে ঝর্ণা থেকেই উঠে এসেছে। তার গা থেকে জল পড়ছে, মেঝেতে ফোঁটা ফোঁটা শব্দ, টপ টপ টপ। এই শব্দটা খুব ধীরে। তারানাথ তান্ত্রিক বুঝলেন এই জিনিসটাই মানুষগুলোকে মেরেছে। এই জিনিসটাই মানুষকে নিয়ে গেছে ঝর্ণার ধারে। সে কাউকে ঠেলে দেয় না, সে কাউকে ধরে না, সে শুধু পাশে দাঁড়ায় আর অপেক্ষা করে। যে মানুষটা দুর্বল, যে মানুষটা দুঃখে ভরা, সে নিজেই লাফ দেয়। এই জিনিসটা তখন হাসে। হঠাৎ ঘরের জানলার কাজ কেঁপে উঠল। বাইরে ঝর্ণার শব্দ আবার শুরু হলো, কিন্তু এখন সেটা জলের শব্দ নয়, এখন সেটা ডাক। আয়। এই ডাকটা খুব মিষ্টি, এই ডাকটা খুব শান্ত শান্ত। এই ডাকটাই সবচেয়ে ভয়ঙ্কর। তারানাথ তান্ত্রিক ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন এই জিনিসটার নাম আছে। গ্রামের লোকেরা একে বলে ঝর্ণা ডাকনি। এই ডাকনি মানুষ নয়, এই ডাকনি প্রেতও নয়। এটা ঝর্ণার ভেতর জন্মানো একটা ভয়। যত মানুষ ঝাঁপ দেয় তত বড় হয়। এই ডাকনি তারানাথ তান্ত্রিকের দিকে এগিয়ে এলো, একদম কাছে, এত কাছে যে তার ঠান্ডা শরীরের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই গন্ধ পচা নয়, এই গন্ধ ভেজা পাথরের। তারানাথ তান্ত্রিক এবার বুঝলেন এটা সাধারণ লড়াই হবে না। এই ডাকনিকে মন্ত্রে মারলে হবে না, এই ডাকনিকে আগুনে পোড়ালেও হবে না, কারণ এটা মানুষের কষ্ট খেয়ে বড় হয়েছে। এই ডাকনি শুধু মারতে জানে। এই মুহূর্তে ডাকনিটা হঠাৎ থেমে গেল। সে তারানাথ তান্ত্রিকের পিছনে তাকালো। সেই জায়গায় গায়ে তখন অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই ঝাঁপ দেওয়া মানুষ। তারা কেউ কথা বলছে না, তারা শুধু তাকিয়ে আছে। ডাকনিটা গর্জন করল। এই গর্জনে ঘরের দেওয়াল কেঁপে উঠল। তারানাথ তান্ত্রিক বললেন না কিছু, তিনি শুধু বুঝলেন এই ডাকনিকে থামাতে না পারলে এই বাড়িতে আর কেউ বাঁচবে না। বাইরে ঝর্ণার শব্দ তখন আরো জোরে। ডাকনিটা ধীরে ধীরে আবার নড়তে শুরু করল। এই লড়াই আজ নয়, কিন্তু খুব তাড়াতাড়ি।
পরের দিন সকালটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। ঝর্ণার শব্দ আবার স্বাভাবিক হয়ে গেছে। পাখিরা ডাকছে, রোদ উঠেছে, কিন্তু গ্রামে কোনো মানুষ বাইরে নেই। দরজা বন্ধ, জানলা বন্ধ, সবাই ঘরের ভেতরে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ি থেকে বেরোলেন। তিনি গ্রামে হাঁটতে লাগলেন। তিনি দেখলেন গ্রামের লোকেরা তাকে দূর থেকে দেখছে, কেউ কাছে আসছে না। একজন বৃদ্ধ লোক এগিয়ে এলো, তার গলা কাঁপছিল। সে বলল, গত রাতে আবার একজন গেল। লোকটার নাম ছিল শ্যামল। সে ভালো মানুষ ছিল, কারো সঙ্গে ঝগড়া করত না। গত রাতে সে ঝাঁপের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কেউ তাকে ডাকেনি, কেউ তাকে ঠেলেনি, সে নিজেই গেছে। ঝর্ণার ধারে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তারপর আর কেউ কিছু দেখেনি। তারানাথ তান্ত্রিক কিছু বললেন না, তিনি শুধু শুনলেন। তিনি জানতেন ঝর্ণা ডাকনি আবার খেয়েছে। এই ডাকনি দিনে দেখা যায় না। সে আলো পছন্দ করে না। সে রাতে আসে, যখন মানুষ একা থাকে, যখন মন দুর্বল থাকে। তারানাথ তান্ত্রিক আবার ঝাঁপের বাড়িতে ফিরে এলেন। তিনি ঘরের ভেতরে বসে চোখ বন্ধ করলেন। তিনি এবার দেখলেন ডাকনিটা একা নয়। ঝর্ণার নিচে অনেক কালো হাত। এই হাতগুলো জলের ভেতর নড়ে। এই হাতগুলো ঝাঁপ দেওয়া মানুষের। ডাকনি তাদের শক্তি খায়, তাদের কষ্ট খায়। যত বেশি মানুষ মরে, ডাকনি তত বড় হয়। এই জন্য সে মানুষ মারতে থাকে। সে কাউকে জোর করে মারে না, সে শুধু মাথার ভেতরে ঢুকে যায়। তারপর মানুষ নিজেই ভাবে লাভ দিলে সব শেষ হবে। এই ভাবটাই সবচেয়ে ভয়ঙ্কর। তারানাথ তান্ত্রিক চোখ খুললেন। তিনি বুঝলেন এই ডাকনিকে শুধু তাড়ালে হবে না, এই ডাকনিকে শক্তি দেওয়া বন্ধ করতে হবে। আর সেটা করতে গেলে ঝর্ণায় নামতে হবে। এই কাজ খুব বিপজ্জনক, কারণ ঝর্ণা ডাকনি সেখানে সবচেয়ে শক্তিশালী। তারানাথ তান্ত্রিক প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আগুন জ্বালালেন, ছাই বানালেন, ঝর্ণার জল নিলেন। তিনি জানতেন আজ রাতেই কিছু করতে হবে, আর দেরি করলে আরও মানুষ মরবে। সন্ধ্যা নামতে শুরু করল। ঝর্ণার শব্দ আবার বদলাতে লাগল। এই শব্দে এখন ডাকা আছে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ির দিকে তাকালেন। এই বাড়ি আজ আবার রক্ত চাইছে, কিন্তু আজ কেউ লাভ দেবে না। আজ কেউ থামাবে। সেই রাতটা ছিল খুব অন্ধকার। চাঁদ ছিল না, আকাশে তারা দেখা যাচ্ছিল না। ঝর্ণার শব্দ আবার ভারী হয়ে উঠেছিল। গ্রামের সবাই দরজা বন্ধ করে ঘরের ভেতরে ছিল। কেউ কথা বলছিল না, কেউ আলো জ্বালায়নি। সবাই জানত আজ কিছু একটা ঘটবে। তারানাথ তান্ত্রিক ঝাঁপের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তার হাতে কিছু ছিল না, কোনো বড় অস্ত্র নয়, শুধু ছোট একটা কাপড়ের থলি। তিনি ভয় পাচ্ছিলেন না, কিন্তু তিনি সতর্ক ছিলেন। তিনি জানতেন আজ যদি ভুল হয়, তাহলে এই ঝর্ণা আর এই বাড়ি কোনোদিন শান্ত হবে না। তিনি ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলেন। ঘরের ভেতর খুব ঠান্ডা, মেঝে ভেজা, দেয়াল থেকে জল পড়ছে। হঠাৎ ঝর্ণার শব্দ থেমে গেল। এই থেমে যাওয়াটাই ছিল সংকেত। তারানাথ তান্ত্রিক থলিটা খুললেন, ভেতর থেকে ছাই বের করলেন,
মেঝেতে গোল করে ছিটিয়ে দিলেন। এই ছাই আগুনের। আগুন মানুষকে পোড়ায়, কিন্তু আগুন ভয়কে থামায়। হঠাৎ ঘরের সামনে থেকে শব্দ এলো, টপ টপ টপ। ভেজা পায়ের শব্দ। ঝর্ণা ডাকনি এসে গেছে। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। এবার সে আগের চেয়ে বড়, তার শরীর শক্ত, চোখ নেই, মুখ নেই, কিন্তু সে হাসছিল। এই হাসি শব্দে নয়, এই হাসি বুকের ভেতরে। তারানাথ তান্ত্রিক নড়লেন না। ঝর্ণা ডাকনি তার খুব কাছে এলো, এত কাছে যে ঠান্ডা জল তারানাথের পায়ে পড়ল। ডাকনির ভেতর থেকে শব্দ এলো, ঝর্ণার শব্দ, মানুষের নিঃশ্বাস, কান্না, সব একসাথে। কারণ প্রথমবার কেউ তাকে বাধা দিয়েছে। তারানাথ তান্ত্রিক তখন খুব ধীরে বললেন, আর নয়। এই কথাটা তিনি জোরে বলেননি, কিন্তু পুরো ঝর্ণা শুনেছিল। তিনি বললেন, আর কেউ ঝাঁপ দেবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝর্ণার ভেতর থেকে অনেক হাত উঠল। এই হাতগুলো মানুষে হাত। তারা ডাকনির দিকে এগিয়ে এলো। ডাকনি পিছিয়ে গেল। সে ভয় পেল, কারণ সে একা। এতদিন সে এই মানুষগুলোকে খেয়েছে, আজ তারা একসাথে দাঁড়িয়েছে। ঝর্ণা ডাকনি গর্জন করল। সে ঝর্ণার দিকে দৌড়াতে চাইল, কিন্তু তারানাথ তান্ত্রিক সামনে দাঁড়ালেন। তিনি জানতেন এই জায়গাটা ছাড়লে ডাকনি আবার ফিরবে। তিনি শেষ কাজটা করলেন। তিনি নিজের থলি থেকে ঝর্ণার জল বের করলেন, আর সেই জল মাটিতে ঢেলে দিলেন। এই জল ঝর্ণার, এই জলই ডাকনির জন্ম দিয়েছে। এই জলেই ডাকনির শেষ হবে। ঝর্ণা ডাকনি চিৎকার করল, তার শরীর ভাঙতে শুরু করল। কালো অংশ ঝর্ণার ভেতরে গলে গেল। তার হাসি থেমে গেল, তার ডাক থেমে গেল। ঝর্ণার শব্দ আবার জলের মতো হল। কোনো ডাক নেই, কোনো কান্না নেই। হঠাৎ হাওয়া বয়ে গেল। ঘরের ভেতর হালকা লাগল। তারানাথ তান্ত্রিক দেখলেন, যে মানুষগুলো ঝাঁপ দিয়েছিল তারা সবাই দাঁড়িয়ে আছে। তারা এখন শান্ত। একজন একজন করে তারা ঝর্ণার আলোয় মিলিয়ে গেল। শেষে আর কেউ রইল না। ঝাঁপের বাড়ি তখন শুধু বাড়ি, ঝর্ণা তখন শুধু ঝর্ণা। ভোরের আলো উঠল। গ্রামের লোকেরা বাইরে বেরোল। ঝর্ণার দিকে কেউ হাঁটল না, কেউ মাথার ভেতরে ডাক শুনল না। তারানাথ তান্ত্রিক গ্রাম ছেড়ে চলে গেলেন। তিনি কাউকে কিছু বললেন না, কিন্তু গ্রাম জানত ঝাঁপের বাড়ি এখন শান্ত। ঝর্ণা আর কাউকে ডাকে না, আর যারা লাভ দিয়েছিল তারা অবশেষে বিশ্রাম পেয়েছে।